আমি আজকে তোমাদের বিভব শক্তি টপিকটা নিয়ে আলোচনা করব। এই টপিকের মধ্যে অন্তর্ভুক্ত থাকবে বিভব শক্তির সমীকরণ, তারপরে বিভব শক্তি কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, তারপরে হইলে গিয়ে যে ধরো একটা ছাদের উপর ইট রাখবা সেটা কি বিপজ্জনক কিনা বা বিপজ্জনক নয় কেন, বিভব শক্তি 60 জুল বলতে কি বুঝো, ধনুকের তীর ছোড়ার সময় বিভব শক্তি যে গতিশক্তিতে কীভাবে রূপান্তর হয়, এই জিনিসগুলো আমি এখানে আলোচনা করব। তাহলে দেখো, আমরা কি জানি, ধরো এম্বরের একটা বস্তুকে আমি কি করছি, ভূমি থেকে কোথায় নিয়ে আসছি, এই উচ্চতায় নিয়ে এসে রাখছি, তাই না? তাহলে চিন্তা করো, আমরা জানি যে অবিকর্ষ বল সবসময় কোন দিকে কাজ করে বলো তো? বস্তুর নিচের দিকে কাজ করে না? অবিকর্ষ বল পৃথিবীর কেন্দ্র বরাবর। তাহলে যে কোনো একটা বস্তুকে যদি আমি ভূমি থেকে এই উচ্চতায় নিয়ে আসি, তাহলে আমাকে এই বলের বিরুদ্ধে কি করতে হবে, কাজ করতে হবে, তাই না? একটা বস্তুকে যদি আমি ভূমি থেকে নিয়ে আসি, আমরা জানি অবিকর্ষ বল নিচের দিকে কাজ করে, এই বলের বিরুদ্ধে কাজ করে বস্তুটাকে এই উচ্চতায় নিয়ে আসতে হবে। তারপরে আমি যখন এই বস্তুটাকে আবার এই উচ্চতা থেকে ছেড়ে দিব ধরো, তাহলে আমরা দেখতেছি বস্তুটা এমনি এমনি কি হচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, তাই না? তার মানে কি বস্তু কি এমনি এমনি নিচে পড়লো? শক্তির সৃষ্টি বা কিন্তু বিনাশ নাই, আমরা সবাই জানি শক্তির নিত্যতা সূত্র অনুসারে। তাহলে চিন্তা করো, আমি যে বস্তুটাকে এইখান থেকে এইখানে নিয়ে আসছি না, আমাকে একটা কাজ করতে হচ্ছে না এই অবিকর্ষ বলের বিরুদ্ধে? এই কাজটা এই বস্তুর মধ্যে কি হবে, শক্তি আকারে জমা হবে। ফলে আমি যখন বস্তুটাকে এই উচ্চতা থেকে ফালাবো, তখন ওই সঞ্চিত শক্তি, যেটাকে আমরা বিভব শক্তি বলি, সেটা কি হয়ে যাবে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে নিচে পড়ে যাবে। ওকে, তাইলে সংজ্ঞাটা হবে এইরকম: স্বাভাবিক অবস্থান বা অবস্থার পরিবর্তন করে কোনো বস্তুকে অন্য কোনো অবস্থান বা অবস্থায় আনলে বস্তুর মধ্যে যে শক্তি জমা হয় তাকে বিভব শক্তি বলে। এই কলমটাকে যদি আমি এই ভূমি থেকে অবিকর্ষ বলের বিরুদ্ধে একটা অবস্থান চেঞ্জ করতেছি না, দেখো তো এই উচ্চতা এইখানে আনছে, তাহলে বস্তুর মধ্যে একটা শক্তি জমা হবে, কারণ আমি অবিকর্ষ বলের বিরুদ্ধে যে কাজটা করছি সেই কাজটাই বস্তুর মধ্যে জমা হবে। এই জমাকৃত শক্তিকেই বলি বিভব শক্তি। তাহলে বিভব শক্তি মানে কি? কৃত কাজ। বস্তুর মধ্যে কতটুক জমা হয়েছে সেটা তো আমরা বের করতে পারবো না, তাহলে আমরা ওইটা হিসাব করে নিই যে বস্তুকে এইখান থেকে এইখানে তুলতে আমি যে কাজটা করছি ওই কাজটাই বস্তুর মধ্যে জমা হবে, তাই না? সঞ্চিত শক্তি। তাহলে বিভব শক্তি মানে কৃত কাজ। আর কৃত কাজ মানে কি জানি, কাজ সমান বল ইন্টু সরণ। তাহলে এই ক্ষেত্রে তুমি চিন্তা করো, অবিকর্ষ বলের বিরুদ্ধে আমি এম্বরের বস্তুটাকে কত উচ্চতায় তুলছি, এই উচ্চতায়। তাহলে আমাকে অবিকর্ষ বলের সমান মানের বল উপরের দিকে দিতে হবে, তখনই বস্তুটা কি হবে, উপরের দিকে উঠবে। তাহলে ধরে নিলাম সেই বলটা হলো এফ, আর কত সরণ মানে কতটুক উচ্চতায় উঠছে, সরণ মানে এখানে অতিক্রান্ত দূরত্ব এইচ। আর পড়ন্ত বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমরা জানি যে অবিকর্ষ বল মানেই তার বস্তুর ওজন, তাই না? তাহলে বস্তুর ওজন এফ সমান আমরা কি জানি, এমজি, বস্তুর ভর ইন্টু অবিকর্ষ ত্বরণ। তাহলে এফ এর জায়গায় যদি আমরা লিখি এমজি আর এইচ, আর বিভব শক্তিকে আমরা ইপি দ্বারা প্রকাশ করি, তাহলে দেখো তুমি বিভব শক্তির সমীকরণ পেয়ে গেলা। বিভব শক্তি ইপি সমান হবে এমজি এইচ। তাহলে এখন বলো, বিভব শক্তি কোন কোন জিনিসের উপর নির্ভরশীল? তুমি এইটা দেখেই বুঝতে পারতেছো। বিভব শক্তি 1 নম্বর হলো ভরের উপর নির্ভরশীল, 2 নম্বর হচ্ছে অবিকর্ষ ত্বরণের উপর, আর 3 নম্বর হচ্ছে উচ্চতার উপর, রাইট? তাহলে বিভব শক্তি 3টা জিনিসের উপর নির্ভর করে: বস্তুর ভর, অবিকর্ষ ত্বরণ আর উচ্চতা। তাহলে একটা নির্দিষ্ট জায়গার জন্য চিন্তা করো, অবিকর্ষ ত্বরণের মান কিন্তু সমান, চেঞ্জ হয় না। ধরো তুমি তোমার গ্রামে আসো, ফুল গ্রামের জন্যই সাধারণত জি এর মান কি থাকবে, সমান থাকবে। তাহলে 2টা জিনিস সাধারণত চেঞ্জ হয়, একটা হলো বস্তুর ভর আর একটা হলো উচ্চতা। তাহলে চিন্তা করো, বস্তুর ভর যেহেতু গুণ আকারে আছে, বস্তুর ভর যত বেশি হবে, তাই না, তার মধ্যে বিভব শক্তি তত বেশি হবে। সমান ভরের 2টা বস্তুকে, সমান না সরি ভিন্ন ভিন্ন ভরের 2টা বস্তুকে যদি এই উচ্চতায় তুলো, তাহলে যার ভর বেশি তার বিভব শক্তি বেশি হবে। সিমিলারলি উচ্চতাও, একটা বস্তুকে তুমি যত উচ্চতায় তুলবা তার মধ্যে তত বেশি বিভব শক্তি কি হবে, জমা হবে। এটা গেল একটা। এখন আসো, আমি এখানে বলছি ছাদের উপর থাকা ইট বিপজ্জনক নয় কেন, তাই না? ধরো এটা একটা ছাদ, এই উচ্চতায় এখানে একটা ইট আছে, রাইট? এই ইটটা কিন্তু ছাদের উপরে যতক্ষণ থাকবে, আমি কিন্তু এই বস্তুটাকে কি করছি, ইটটাকে যখন এই উচ্চতায় তুলি, তার মধ্যে কোন শক্তি আছে বলতো, জমা আছে বিভব শক্তি। এই ইটটাকে এই উচ্চতায় তুলছি না, ইটের মধ্যে একটা শক্তি জমা আছে, সেটা হলো বিভব শক্তি। তাহলে ইটটা যতক্ষণ পর্যন্ত ছাদের উপরে আছে ততক্ষণ পর্যন্ত কি না, বিপজ্জনক নয়। বা যদি কোনোভাবে ছাদটা কি পড়ে, তখন এই বিভব শক্তিটা কোন শক্তিতে কনভার্ট হয়ে যাবে, গতিশক্তিতে।
তখন এটা বিপজ্জনক। এটা যদি কারো মাথায় পড়ে সে কী হয়ে যেতে পারে, মারা যেতে পারে বা আঘাতপ্রাপ্ত হবে। তাহলে এখানে প্রশ্নটা খুবই ইন্টারেস্টিং, 2 মার্কের প্রশ্ন, চিন্তা করে অনেক সময় আসে। ছাদের উপর থাকা অবস্থায় কিন্তু ইটটা বিপজ্জনক না, বাট ইটটাকে যখনই আমি ছাদের উপর থেকে ফালাবো তখন এখানে শক্তির রূপান্তর হবে। বিভব শক্তিটা কি, ইটের বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তরিত হবে, তখনই ওইটা বিপজ্জনক হবে। ওকে, তারপরে আসো বিভব শক্তি 60 জুল বলতে কি বোঝো, যদি আসে অনেক সময়। বিভব শক্তি 60 জুল বলতে এটা বোঝায় একটা বস্তুকে যদি তুমি অবিকর্ষ বলের বিরুদ্ধে একটা নির্দিষ্ট উচ্চতায় তোলো, তাহলে তার মধ্যে কত জুল শক্তি জমা হবে, 60 জুল শক্তি জমা হবে। এই বস্তুটাকে যদি আবার তুমি এই উচ্চতা থেকে ফালায় দাও, এই শক্তিটাই কি হয়ে যাবে, গতিশক্তিতে রূপান্তরিত হবে। এই 2-3 লাইন বললেই হবে। ওকে, তারপরে আসো ধনুকের তীর ছোড়ার সময় শক্তির রূপান্তর। তাহলে আমি চিত্র ভালো আঁকতে পারি না, আমি এখানে জাস্ট একটু তোমাদের বোঝার জন্য আঁকতেছি। ধরে নাও এটা একটা ধনুক, ধনুকের রস্যটা কিন্তু শুরুতে এরকম থাকে, সমান থাকে না। ওকে, তাইলে তুমি যখন ধনুকের রশিটাকে টানবা, তীর লাগায় টান দেই না আমরা, তাহলে ধনুকের রশিটা আগে এই জায়গায় ছিল, এখন চলে আসছে কোথায়, এই জায়গায়। এই রশিটাকে তুমি এখন ছেড়ে দাও, দেখো রশিটা এমনি এমনি তার আগের জায়গায় চলে যাচ্ছে। তাহলে বুঝতেই পারতেছো যে ধনুকের রশিটাকে তুমি তার আগের অবস্থান থেকে এইখানে আনছো, তার মধ্যে একটা শক্তি জমা হচ্ছে, স্বাভাবিক অবস্থান চেঞ্জ করছো, তো সেই শক্তিটা হলো বিভব শক্তি। ওকে, যখন তুমি এই রশিটা ছেড়ে দিবা, এই বিভব শক্তিটা কি হবে, গতিশক্তিতে রূপান্তরিত হয়ে যাবে। তাই ধনুকের রশিকে টেনে ছেড়ে দিলে বা ধনুকে তীর ছোড়ার সময় শক্তি রূপান্তর হয়, বিভব শক্তিটা কিসে সব রূপান্তর হয়, গতিশক্তিতে। কেন, কারণ ধনুকের রশিটাকে তুমি যখন টান দিয়ে আনছো তীর ছোড়ার জন্য, তখন তার মধ্যে বিভব শক্তি জমা হয়, অটোমেটিক্যালি ক্রিয়েট হচ্ছে। তখন তুমি তীরটা ছেড়ে দিবা, মানে রশিটা ছেড়ে দিচ্ছে, তখন ওই বিভব শক্তিটা গতিশক্তিতে রূপান্তরিত হয়। এই রশির বিভব শক্তি গতিশক্তিতে রূপান্তর হওয়ার কারণেই তীরটা বের হয়ে যায় বা তীরটা ছুড়ে যায় আর কি। ওকে, তাহলে এখানে শক্তির রূপান্তর হচ্ছে, বিভব শক্তি কিসে কনভার্ট হয়ে যাচ্ছে, গতিশক্তিতে কনভার্ট হয়ে যাচ্ছে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং।